আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থী, যারা অলরেডি প্রিলি পরীক্ষায় পাস করেছেন তাদের জন্য শুভকামনা। আজ আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষদের যে আপনাদের 7টা সাবজেক্ট ভিত্তিক একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, রিটেন পরীক্ষা। সেটি হচ্ছে 7টা সাবজেক্ট থেকে আপনাদের 10টা ইউনিট থাকবে এবং 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন হবে, যাতে মার্ক থাকবে 100 মার্ক। এবং ওই 10টা ইউনিটের মধ্যে অলরেডি আমরা 5টা ইউনিটের প্রশ্ন এবং উত্তর সৃজনশীল দিয়ে দিয়েছি। আজ আমরা ষষ্ঠ ইউনিট নিয়ে আলোচনা করব, যেখান থেকে অর্থাৎ ষষ্ঠ ইউনিটের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে, সেগুলো প্রশ্ন এবং অ্যান্সার সহ আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পাবে। যদি আপনারা শেয়ার করেন তাহলে আমরা ইন্সপায়ার পাবো, এবং লাইক করবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো এবং আরও যে 4টি ইউনিট আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজ আমরা আলোচনা করবো ষষ্ঠ ইউনিটে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে। এই ইউনিটের নাম হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এটা একটা অর্থনীতির একটা পার্ট, অবশ্য সহজ এই ইউনিটটা আপনাদের জন্য। এখানে 1 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন কি? মানব সম্পদ উন্নয়নের ধারণা দাও। বাংলাদেশের অর্থনীতিতে মানব সম্পদের গুরুত্ব লিখো। 1 নম্বর প্রশ্ন উত্তর ক, অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়নের সুনির্দিষ্ট সংজ্ঞা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বিংশ শতাব্দীর অর্থনীতিবিদরা উন্নয়নকে প্রাথমিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেখিয়েছিলেন। সমাজবিজ্ঞানীরা পরিবর্তন ও আধুনিকীকরণের বৃহত্তর প্রক্রিয়ার উপর জোর দিয়েছিলেন। ড্যাফনে গ্রিনউড এবং রিচার্ড হল্ট অর্থনৈতিক উন্নয়ন থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আলাদা করেছেন। এই ভিত্তিতে যে অর্থনৈতিক উন্নয়ন হলো একটি সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিদের জীবনযাত্রার সামগ্রিক মানকে ব্যাপকভাবে ভিত্তিক ও টেকসই ভিত্তিক। এখন আমরা আলোচনা করব খ নাম্বার, মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে। অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমে মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনার গোড়াপত্তন ঘটে। মানুষের সৃষ্টি লগ্ন থেকে ক্রমশ এর বিকাশ ঘটতে থাকে। মানব সম্পদ সম্পর্কিত ধারণা কেবল অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য সামাজিক বিজ্ঞানেও এ ধারণা নিয়ে গঠনে সহায়তা করেছে। যেমন সমাজবিজ্ঞানেও বর্তমানে এই ধারণা প্রবর্তিত হয়েছে। মানুষের দলবদ্ধ সক্রিয়তা, সামাজিক ক্রিয়াকলাপ, মানবীয় সম্পর্ক ও পারস্পরিক ক্রিয়া ইত্যাদি বিষয় আলোচিত হয়। বিভিন্ন গবেষণা ফলাফলের তথ্য থেকে প্রাপ্ত সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক জীবনের সফলতা মানুষের দলবদ্ধ সক্রিয়তা এবং উপযুক্ত সামাজিক সম্পর্ক স্থাপনের ক্ষমতার উপর নির্ভরশীল। তাই সমাজবিজ্ঞানের ভাষায় যে ক্ষমতা সামাজিক সংগতি স্থাপনে সহায়তা করে সেটি হলো মানব সম্পদ। একজন মানুষের সমাজে সার্থকভাবে বসবাস করার জন্য কতগুলো দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয়। এই গুণাবলীকে তার ব্যক্তিগত সম্পদ বলা হয় আর কি। এরূপ ব্যক্তিগত সম্পদ সমৃদ্ধ মানুষগুলোই পরবর্তীতে একটি দেশের জন্য মানব সম্পদে পরিণত হয়। এখন প্রশ্নের উত্তর গ নাম্বার, মানুষ সকল সৃষ্টির সেরা জীব। অন্যান্য প্রাণীর চেয়ে সৃষ্টিকর্তা মানুষকে ব্যাপক হারে জ্ঞান দান করেছেন, চিন্তা ভাবনা করার মতো একটি বিবেক বুদ্ধি দান করেছেন। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব সমূহ নিম্নে আলোচনা করা হলো। মানুষ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই মানুষকে কেন্দ্র করেই সমগ্র সৃষ্টি জগতের সকল আয়োজন। আধুনিককালে মানুষের জীবন কিভাবে আরো ফলপ্রসূ করা যায় তা নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই মানুষের উন্নয়ন সাধন করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে হলে প্রয়োজন যথাযথ কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়ন। আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম মানব সম্পদ উন্নয়নে কি কি নির্দেশনা দিয়েছে তা এই প্রবন্ধে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। মানব সম্পদ উন্নয়নের পরিচয়, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা বাস্তবায়নে জ্ঞান অর্জন, জীবিকা অর্জন, স্বনির্ভরতা অর্জন, কর্তব্য পালন, যোগ্যতা অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে ইসলামের গুরুত্বারোপ ও কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ বিষয় রয়েছে। বর্তমানে বিশ্ব ব্যবস্থায় মানব সম্পদ উন্নয়ন ধারণাটির বিকাশ ও বিস্তারে যে পরিমাণ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং গুরুত্ব প্রদানের প্রেক্ষাপটে যে ফল লাভ হচ্ছে তা নিতান্তই অপ্রতুল। এতে মানুষের বৈষয়িক উন্নয়ন কিছুটা হয়তো হচ্ছে, কিন্তু মানবিক মূল্যবোধ, সহানুভূতি, সহযোগিতা ও ভালোবাসা বস্তুগত অর্জনের কাছে প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে। এখন আমরা আলোচনা করবো 2 নম্বর প্রশ্ন। যারা এই শীটটি আসলে যারা এই পিডিএফ চেয়েছেন, এগুলো ইউনিটের পিডিএফ আপনারা যখন আমাদের 10টা ইউনিট কমপ্লিট হবে তখন আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য সমূহ লিখো।
ব্লু ইকোনমি সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর প্রশ্ন। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক ধারণাটি অন্যান্য ব্যাংক থেকে একটি পৃথক বিভাগ হিসেবে ধীরে ধীরে আবির্ভূত হয়েছে, শুধুমাত্র 20 শতকের সম্পূর্ণরূপে একত্রিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় কেন্দ্রীয় ব্যাংকার যথাক্রমে দায়িত্ব পালন করেছিল। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। ব্যাংক হিসেবে বিবেচনা করা হলেও এর এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান যা একে একটি নিজস্ব রূপ দান করতে সক্ষম হয়েছে। 2 নম্বর প্রশ্নের উত্তর খ। এই কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য: জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: একক সংগঠন। কেন্দ্রীয় ব্যাংক দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। একক প্রতিষ্ঠান হিসেবে এর সুবিধা হলো একে অন্য কোনো ব্যাংকের সাথে প্রতিযোগিতা করতে হয় না। সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ। বর্তমানকালে অধিকাংশ দেশেই কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত, তাই এই ব্যাংকের ওপর সরকারের একছত্র নিয়ন্ত্রণ লক্ষণীয়। উদ্দেশ্যের ভিন্নতা: মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য নয়। দেশে বিহিত মুদ্রার পরিমাণ ও ঋণের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণ সাধনই এর প্রধান লক্ষ্য। নোট পরিচালনে একক অধিকার। দেশের অভ্যন্তরে নোট পরিচালনের একক অধিকার কেন্দ্রীয় ব্যাংকের, এটিও এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থাকে না, সরকারের ব্যাংক হিসেবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন এবং সরকারি তহবিলের রক্ষক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক একটি ক্ষমতাশালী প্রতিষ্ঠান যা একক ও অভিন্ন, যা অন্যান্য ব্যাংকের চেয়ে তুলনামূলক বেশি সুবিধা দিয়ে থাকে। 2 নম্বর প্রশ্নের উত্তর ক। এটি হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি বা সুশীল অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি, অর্থাৎ সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু ইকোনমির বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। সুনীল অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দেশের সম্পদ বৃদ্ধি করা, সামাজিক পুঁজির সৃষ্টি করা, আয় বাড়ানো এবং সর্বোপরি পরিবেশে সঞ্চয় বিনিয়োগের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি, অর্থাৎ সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ যা দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু ইকোনমির পর্যায়ে পড়ে। সর্বপ্রথম 1994 সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাউলি টেকসই এবং পরিবেশ বান্ধব মডেল হিসেবে সুনীল অর্থনীতির ধারণা দেন। সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। মৎস্য সম্পদের মাধ্যমে সমুদ্র খাবারের চাহিদা মেটায় এবং পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। সুনীল অর্থনীতি একটি দেশের উন্নয়নে সহায়ক ও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টিতে এর অবদান অপরিসীম। এখন আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন পড়বো। একটা হচ্ছে বিশ্বায়ন কি? পদ্মা সেতুর বর্ণনা দাও। বিশ্বায়নের প্রকৃতি, পরিবর্তন সময়ের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্নের উত্তর ক। বিশ্বায়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়। বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক রোল্যান্ড রবার্টসন বিশ্বেও সংকুচীকরণ ও একত্রীকরণকে বিশ্বায়ন বলে চিহ্নিত করেছিলেন। বিশ্বায়ন ধারণাটির কেন্দ্রীয় বিষয় হলো এক ও অবিভক্ত বিশ্বগঠন। ওয়ালারস্টাইন, গিলপিন প্রমুখের মতে বিশ্বায়নের ফলে রাষ্ট্রের কর্তৃত্ব কিছুটা হ্রাস পেলে তার সার্বভৌমিকতা অক্ষুণ্ণ থেকে যাবে। পৃথিবীব্যাপী জনগোষ্ঠী সমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও প্রভাব প্রতিক্রিয়ায় বিশ্বায়ন হিসেবে বিবেচিত হয়। 3 নম্বর প্রশ্ন উত্তর খ, অর্থাৎ পদ্মা সেতুর বর্ণনা। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। পদ্মা সেতুর বর্ণনা। মুন্সিগঞ্জ জেলার মাওয়া, মাদারীপুর জেলার শিবচর ও শরীয়তপুর জেলার জাজিরায় চলছে উৎসব। এটি স্বপ্ন বাস্তবায়নের উৎসব। 2022 সালের 25 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরের দিন থেকেই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকিট উন্মোচন করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অ্যারোবেটিক ডিসপ্লে ও ফ্লাইপাস্ট প্রদর্শন করেন। সেতুটির উদ্বোধন উপলক্ষে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রদূত অভিনন্দন বার্তা পাঠায়। পদ্মা সেতুর গঠন ও বর্ণনা।
নিম্নে পদ্মা সেতুর গঠন ও বর্ণনা দেওয়া হলো। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা। এটি দেশের দক্ষিণ পশ্চিম অংশের সঙ্গে রাজধানী ঢাকা ও উত্তর পূর্ব অংশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা নদীর উপর অবস্থিত। সেতুটি 6.15 কিলোমিটার দীর্ঘ এবং 18.18 মিটার প্রস্থ। এটি একটি দ্বৈত স্তরের সেতু, যার উপরে 4 লেনের সড়ক পথ এবং নিচে একটি একক রেলপথ রয়েছে। সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি বা নির্মিত। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা 66টি। এর মধ্যে 42টি পিলার পদ্মা নদীর মাঝখানে আর অন্য 24টি পিলার উভয় তীরে অবস্থিত। পদ্মা নদীর মাঝখানের পিলারগুলোর প্রতিটিতে 6টি করে মোট 240টি পাইল রয়েছে। এছাড়া উভয় তীরের পিলারগুলো মোট একটি করে মোট 24টি পাইল রয়েছে। মোট পাইলের সংখ্যা 264টা। 3 নং প্রশ্নের উত্তর ক। বিশ্বায়ন এর প্রকৃতি। বিশ্বায়ন হলো পুঁজিবাদের এক ধরনের বিশেষ রূপ, যা ভৌগোলিক এবং মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে পুঁজিবাদী সরকারের সম্প্রসারণ ঘটায়। প্রকৃতি। নিম্নে বিশ্বায়নের প্রকৃতি সমূহ আলোচনা করা হলো। বিশ্বায়ন নিয়ে সাম্প্রতিককালে সমগ্র বিশ্ব আলোড়িত হলেও তা নতুন কোনো ধারণা বা মতাদর্শ নয়, কারণ শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে ঔপনিবেশিকতার হাত ধরে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পুঁজির গমনাগমন ঘটে। ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি কাঁচামাল ও উদ্বৃত্ত মূল্য লুণ্ঠনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে পুঁজি রপ্তানি করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 20 শতক থেকে 70 দশকের মাঝামাঝি পর্যন্ত সময়কালটিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত ও পুঁজিবাদের স্বর্ণযুগ বলে চিহ্নিত করা হয়। ওই সময়কালে উন্নত ও উন্নয়নশীল দেশেই শ্রমিক ও পুঁজির সম্পর্ক রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন পরিচালিত হতো। প্রখ্যাত অর্থনীতিবিদ বাগচি আর্থিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার কতগুলো গুরুত্বপূর্ণ দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ। এগুলো হলো: আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, বিভিন্ন অঞ্চলের মধ্যে লোকজনের অভিগমন ও নির্গমন, বিভিন্ন দেশের মধ্যে অর্থ ও অন্যান্য বিনিময় মাধ্যমের আস্থা, এক দেশের পুঁজি অন্য দেশের বিভিন্ন বিভাগের মাধ্যমে সেখানে শিল্পজাত দ্রব্য, কৃষিজ পণ্য অথবা সেবামূলক পণ্য উৎপাদন করে সংশ্লিষ্ট দেশে কিংবা অন্য দেশে বিক্রয়ের প্রভাব সৃষ্টি করে। এরপরে আপনারা এই 3টি প্রশ্নের মধ্যে আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। এর সাথে আপনারা বেশি প্র্যাকটিসের জন্য নিচের প্রশ্নগুলো পদ্মা সেতু আমরা আলোচনা করছি, মেট্রো রেল সম্পর্কে ধারণা নিতে পারেন, অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা, বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্য সম্পর্কে বর্ণনা দাও। এগুলো আপনারা পড়তে পারেন এর সাথে, তাহলে আশা করা যায় অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন। সো পরবর্তী ইউনিটগুলো আমরা সমাধান চলতেছে, এগুলো পেতে অবশ্যই আপনারা শেয়ার করবেন। যত বেশি আমরা ইন্সপায়ার হবো তত তাড়াতাড়ি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা আমাদের কাছে পিডিএফ চেয়েছেন 10টা ইউনিট কমপ্লিট হলে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অন আদার ভিডিও।